ফেসবুকে বিভিন্ন পোস্টে আমরা জিনিয়াসদেরকে খুঁজে পাই, কিন্তু আজকে আমি এমন একটা জিনিয়াস এর গল্প নিয়ে এসেছি যার প্রতিভার কথা শুনলে যে কোনো জিনিয়াস লজ্জা পেয়ে যাবে। যার জীবনের রুলস তিনটি: টাইম টু টাইম খাবার খাওয়া, টাইম টু টাইম ঘুমানো এবং সেক্স করা। তিনটি রুল কেন বলেছি সেটা জানার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আশা করি আমার রিকোয়েস্টটি তোমরা রেখেছো এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো। তিনটি রুল কেন বলেছি সেটা বলছি। তার যখনই ক্ষুধা লাগবে তখনই তাকে খেতে দিতে হবে, না হলে সে আশেপাশে যা পাবে সেটাই খেতে শুরু করবে। তার ঘুমানোর সময় হলে আরামদায়ক কোনো বিছানার প্রয়োজন হয় না। মাঠে ঘাটে, জলে জঙ্গলে, রাস্তাঘাটে যেখানেই হোক সে ঘুমিয়ে পড়ে। আর তার শরীরে যখনই উত্তেজনা আসবে তখনই তার সেক্স করতে হবে, সেটা হোক কাজের মাসি কিংবা নিজের গার্লফ্রেন্ড। তার মধ্যে কোনো আবেগ, বিবেক, রাগ, ভয় অনুভূতি নেই। ব্যথা পেলে কান্না করে না সে, যুক্তি ছাড়া কোনো কাজ করে না সে যেন রক্ত মাংসের একটি রোবট। এমন একটি রোবটের জীবনে আবেগ নিয়ে আসে একটি মেয়ে, তারপর হঠাৎ করে উপচে পড়া আবেগ ফারাক্কার বাঁধের মতো তাদের জীবনকে কিভাবে প্লাবিত করে জানাবো আজকের গল্পে। যাই হোক বন্ধুরা, কথা বলছিলাম কাবির সিং এর পরে রিসেন্টলি রিলিজ হওয়া মাস্টারপিস মুভি সিদ্ধার্থ রয় সম্পর্কে। তার স্টোরি বলতে শুরু করলে লাইক কমেন্ট করার কথা ভুলে যাবে তোমরা। তো শুরু করার আগে আরেকবার রিকোয়েস্ট করছি ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। গল্পের শুরুতে সিদ্ধার্থ রয়কে দেখতে পাই যে অনেক বেশি রেগেছিল আর একটি বাড়ির মধ্যে ঢুকে ইচ্ছা মতো ভাঙচুর করতে শুরু করে। সে মুখে একটি নাম, ইন্দু। সে ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে আর বাড়ির সব জিনিসপত্র ভেঙে তছনছ করতে থাকে। ইন্দুর বাবা মা আর ভাই ভয়ে একটি ঘরে দরজা দিয়ে ভিতরে লুকিয়ে রয়েছে। তখন সেখানে সিদ্ধার্থ পৌঁছে যায় আর সিদ্ধার্থকে দেখে তারা খুবই ভয় পাচ্ছিল। সিদ্ধার্থ তখন ইন্দুর কথা জিজ্ঞাসা করলে ইন্দুর ভাই প্রথমে বলতে চায় না, কিন্তু ভয় দেখানোর পর সে বলে ইন্দু এখন বাড়িতে থাকে না, সে একটি লেডিস হোস্টেলে থাকে। সিদ্ধার্থ এখান থেকে বেরিয়ে যাবে তখনই ইন্দুর বাবা এসে তার পা জড়িয়ে ধরে, দরকার হলে তুমি আমাদের সবাইকে মেরে ফেলো, কিন্তু তুমি আমার মেয়ের জীবনটা ভিক্ষা দাও বাবা। সিদ্ধার্থ তখন বলে ইন্দুকে ছাড়া সে বাঁচবে না আর এখান থেকে বেরিয়ে যায়। সিদ্ধার্থ বেরিয়ে যাওয়ার পর একজন লোক ট্রাকে করে নতুন ফার্নিচার নিয়ে এসে যেগুলো সিদ্ধার্থ ভেঙেছে সেগুলো আবার পরিবর্তন করে দেয়। দেখে বোঝার উপায় নেই যে সিদ্ধার্থ এতক্ষণ সবকিছু ভাঙচুর করছিল। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় ইন্দু আসলে কে? ইন্দু সম্পর্কে যারা যারা গেস করতে পেরেছো এখনই কমেন্ট করে জানিয়ে দাও। এরপর সিদ্ধার্থ সোজা লেডিস হোস্টেলে যায় আর সেখানে গিয়ে তার গাড়ি দিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখনই সেখানকার গার্ড এগিয়ে আসলে সিদ্ধার্থ তাদেরকে খুব বাজেভাবে পেটাতে থাকে আর ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে। এদিকে ইন্দু গোসল শেষ করে বাথরুম থেকে বের হচ্ছে, সে এখনো নিজের ড্রেসটাও পরতে পারেনি। তখনই এখানে সিদ্ধার্থ চলে আসে। ইন্দুকে এই অবস্থায় দেখে সে সরি বলতে থাকে। তখনই ইন্দু বলে তার কোনো দরকার নেই, কারণ সে সিদ্ধার্থের সাথে কতবার ইন্টিমেট হয়েছে আর সিদ্ধার্থ এগুলো কতবার দেখেছে তার কোনো হিসাব নেই। তাই সে সিদ্ধার্থের সামনেই কাপড় পরে নেয়। সিদ্ধার্থ তখন ইন্দুকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি এখনই আমার সাথে আমার বাড়িতে চলো। কিন্তু ইন্দু কোনোভাবেই সিদ্ধার্থের সাথে যেতে রাজি হয় না। কিন্তু সিদ্ধার্থ ইন্দুর কোনো কথাই শোনে না আর সে ইন্দুকে একটি কিস করতে চায়। তখনই রেগে গিয়ে ইন্দু সিদ্ধার্থকে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তখন সিদ্ধার্থ এখানেই নিজের জ্ঞান হারায় আর ইন্দু বেরিয়ে পড়ে নিজের ক্লাসের জন্য। ইন্দু কেন সিদ্ধার্থের সাথে যেতে চায় না সেটা জানার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে নতুন নতুন গল্প সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। কয়েক মাস আগের কথা, ইন্দু এই কলেজে নতুন ভর্তি হচ্ছিল। তখন তাকে পেয়ে এখানকার প্রিন্সিপাল অনেকটাই খুশি ছিল, কারণ ইন্দু লেখাপড়ায় অনেক ভালো। ইন্দু এত বড় একটি কলেজে ভর্তি হতে পেরে খুবই খুশি ছিল। কিন্তু ক্লাস করার জন্য কম্পিউটার ল্যাবে ঢুকতেই সে সিদ্ধার্থের একটি মেয়ের সাথে ইন্টিমেট হতে দেখতে পায়। সিদ্ধার্থ তখন হঠাৎ করে ইন্দুকে দেখে চমকে যাওয়া তো দূরের কথা, উল্টো ইন্দুকে বলে পাহারা দেওয়ার জন্য, যাতে বাইরে থেকে আর কেউ হঠাৎ করে
ঢুকে না পড়ে। ইন্দু তখন যতটা লজ্জা পায় তার থেকে বেশি আশ্চর্য হয় আর কম্পিউটার ল্যাবের বাইরে সে সিদ্ধার্থের কথা মতো পাহারা দিতে থাকে। কেউ কম্পিউটার ল্যাবের দিকে আসলে তাদেরকে এখান থেকে ভাগিয়ে দেয় সে। এরপর সিদ্ধার্থ নিজের কাজ সেরে সোজা বাইরে চলে যাচ্ছিল। সে যে এতক্ষণ লজ্জাজনক একটি কাজ করেছে এমন কোনো ইমোশন তার মধ্যে নেই, সম্পূর্ণ আবেগহীন একটি ছেলে। এদিকে পেছন থেকে ইন্দু ভাবতে থাকে যে সে একটা বড় ভুল করেছে এই কলেজে ভর্তি হয়ে। পরের দিন একটি দামি গাড়িতে করে সিদ্ধার্থ কলেজে আসে আর কলেজ ক্যাম্পাসে এসে সে দাঁত ব্রাশ করতে শুরু করে। সে সম্পূর্ণ বেপরোয়া একটি ছেলে, তার মধ্যে কোনো ইমোশন কাজ করে না। কে কি বলবে না বলবে সেসব নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। এরপর ক্লাসে দুইজন ছেলে দেরি করে আসার কারণে টিচার তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু কিছুক্ষণ পরেই সিদ্ধার্থ কোনো পারমিশন না নিয়ে সোজা ক্লাসের মধ্যে ঢুকে একটি বেঞ্চে বসে পড়ে। আর অবাক করা বিষয় হচ্ছে টিচার তখন সিদ্ধার্থকে কিছুই বলে না। ইন্দু তখন অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ কে এই ছেলেটা যে টিচার পর্যন্ত তাকে কিছুই বলে না। এরপর থেকে ইন্দু সিদ্ধার্থকে ফলো করতে থাকে আর সে দেখতে পায় যে সিদ্ধার্থ ক্লাস থেকে বেরিয়ে গিয়ে ক্যাম্পাসে বসে বই পড়ছে। এমনভাবেই পরের দিন সিদ্ধার্থ আবার ক্লাসে দেরি করে ঢুকে আর কিছুক্ষণ পর আবার সেখান থেকে বেরিয়ে যাবে। তখনই টিচার তাকে জিজ্ঞাসা করে যে সে কেন বাইরে বেরিয়ে যাচ্ছে, তার কি সব পড়া বোঝা হয়ে গিয়েছে। সিদ্ধার্থ তখন রোবটের মতো পুরো চ্যাপ্টারটাকে বিশ্লেষণ করতে থাকে। সিদ্ধার্থের এমনভাবে পড়া বলতে দেখে সবাই অবাক হয়ে যায় যে সে কতটা জিনিয়াস যে এত অল্প সময়ের মধ্যে পুরো চ্যাপ্টারটাকে মুখস্থ করে ফেলেছে। এসব দেখে ইন্দু বুঝতে পারে যে সিদ্ধার্থের মধ্যে ইমোশন না থাকলেও সে খুবই ট্যালেন্টেড একটা ছেলে। এদিকে ইন্দু ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর সিদ্ধার্থকে একজন ইন্সপেক্টর সিদ্ধার্থের বাড়িতে নিয়ে আসেন আর সিদ্ধার্থের মাকে জিজ্ঞাসা করে যে তার ছেলে কেন এমন করছে, মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর করছে, লেডিস হোস্টেলে গিয়ে ভাঙচুর করছে। এমন হলে তার উপরে পুলিশ কেস হবে এবং তাতে সিদ্ধার্থের ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। সিদ্ধার্থের মা তখন ছেলের ইমোশনলেস হওয়ার কারণটা বলতে শুরু করে। বিয়ের 10 বছর পর তাদের সংসারে আলো করে সিদ্ধার্থের জন্ম হয়। সিদ্ধার্থের বাবা একজন স্কুল টিচার ছিল আর সে বই পড়তে খুবই ভালোবাসতো, যার কারণে নিজের বাড়িতেই সিদ্ধার্থের বাবা একটি লাইব্রেরি তৈরি করেছিল যেখানে দেশ বিদেশের বিভিন্ন বই সংগ্রহ করত সে। সিদ্ধার্থ যখন ছোট ছিল তখন সিদ্ধার্থের বাবা সিদ্ধার্থকে কোলে নিয়েই বই পড়তো আর সিদ্ধার্থ সেগুলো নিয়ে খেলা করতে শুরু করে। তখন সিদ্ধার্থের বাবা সিদ্ধার্থকে কোলে নিয়েই বই পড়তো। এক পর্যায়ে সিদ্ধার্থের কোনো খেলাই ভালো লাগতো না, শুধুমাত্র বই তার একমাত্র খেলনা হয়ে ওঠে। সিদ্ধার্থের বাবা খুবই মেধাবী একজন লোক ছিল, যার কারণে নিজের আইকিউ ব্যবহার করে অল্প দিনের মধ্যেই নিজের কোম্পানি প্রতিষ্ঠা করে আর এই মুহূর্তে সে 7 দিনের জন্য দেশের বাইরে রয়েছে। অন্যদিকে সিদ্ধার্থ বই নিয়ে খেলতে খেলতে এক পর্যায়ে বইগুলোকে পড়া শুরু করে। অন্য বাচ্চাদেরকে খেলনা না দিলে তারা খাবার খেতে চায় না, কিন্তু সিদ্ধার্থের বেলায় বিষয়টা উল্টো। তাকে বই এনে না দিলে সে খাবার খেত না। বাচ্চাদেরকে খেলার জন্য বাবা মা নিষেধ করে। অন্যদিকে সিদ্ধার্থের মা তাকে কোনোদিন বাইরে পাঠাতে পারেনি খেলার জন্য। সিদ্ধার্থ যে কোনোভাবে তার বাবার সেই লাইব্রেরিতে চলে আসতো আর বইগুলো নিয়েই পড়ে থাকতো। এইভাবে সিদ্ধার্থের মধ্যে থেকে সব ইমোশনগুলো নষ্ট হয়ে যায় আর সে সব কিছুকেই লজিক দিয়ে চিন্তা করতে শুরু করে। এমনকি নিজের হাত কেটে রক্ত বের হলেও সে কান্না করতো না, তার মতে কান্না করলে তার ব্যথা কম হবে না। এভাবে চলতে চলতে সে এতটাই কঠোর হয়ে যায় যে নিজের দাদা মারা গেলেও সে কান্না করে না, বরং নিজের বাবাকে গিয়ে বলে জীবন একটা খেলার মতো, যে জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন মরতেই হবে, এটা নিয়ে আমাদের কান্না করার কিছু নেই। এতটুকু বাচ্চার মুখে এমন যুক্তি শুনে তার বাবা সহ সবাই খুবই শক খেয়ে যায় সেদিন। এরপর একদিন সিদ্ধার্থের খুবই ক্ষুধা লাগে। সে তার মায়ের কাছে কিছু খাবারের জন্য বললে তার মা 2 মিনিট সময় নিয়ে খাবার আনার জন্য ঘরে যায়। এদিকে খাবার আনতে দেরি হওয়ার কারণে সিদ্ধার্থ অলরেডি গাছের পাতা খাওয়া শুরু করে দিয়েছে। এখানে তার যুক্তিটা হচ্ছে ক্ষুধা লাগলে যে কোনো কিছুই খাওয়া যায় যদি সেটাতে পুষ্টিগুণ থাকে। এরপর একদিন সিদ্ধার্থকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দেখা যায় সে একটা রাস্তাতে মন্দিরের সামনেই ঘুমিয়ে রয়েছে আর তার কারণ হচ্ছে তার ঘুমানোর টাইম হয়ে গিয়েছিল। তার মতে ঘুমানোর জন্য আরামদায়ক বিছানা হচ্ছে বিলাসিতা, আর ঘুম আসলে সে যে কোনো জায়গাতেই ঘুমিয়ে পড়ে, সেটা রাস্তা হোক কিংবা জঙ্গল, তার কাছে সবকিছুই সমান। সিদ্ধার্থের মায়ের গল্প এখানেই শেষ হয়ে যায়, কারণ সিদ্ধার্থের জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরতেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়
আর রাস্তাতে গিয়ে একটি মেয়ের কাছে সিগারেট খাওয়ার জন্য লাইটার চাই। মেয়েটি তখন রেগে গিয়ে সিদ্ধার্থকে গাধা বলে গালি দেয়, কারণ সে একটি মেয়ের কাছে লাইটার চেয়েছে। সিদ্ধার্থ তখন মেয়েটির কাছে গিয়ে বলে তার কাছে কোনো প্রোটেকশন আছে কিনা, কিন্তু মেয়েটি এটা শুনে আরও বেশি রেগে যায়। তাই সিদ্ধার্থ মেয়েটির ব্যাগ ছিনিয়ে নেয় আর সেখান থেকে একটি প্যাকেট বের করে দেখায় আর বলে যে কারো দরকার তাই সে তোমার কাছে চেয়েছে, থাকলে হ্যাঁ বলবে, না থাকলে না, কারো ইমোশন নিয়ে খেলবে না। এটার মানে আমরা বুঝতে পারি যে তার মধ্যে আবেগ ফিরে এসেছে। এরপর সিদ্ধার্থ একে একে সবার কাছে লাইটার খুঁজতে থাকে। এরই মধ্যে এখানে রাধা নামের একটি মেয়ে আসে আর সিদ্ধার্থকে লাইটার দিয়ে সিগারেটটি জ্বালিয়ে দেয়। রাধা হচ্ছে সিদ্ধার্থের কাজিন। সে এসেছিল সিদ্ধার্থকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সিদ্ধার্থ তার কথা না শুনে ইন্দুর কাছে যেতে শুরু করে। এদিকে ইন্সপেক্টর ইন্দুর কাছে এসেছে সিদ্ধার্থের ব্যাপারে জানার জন্য। ইন্দু বলে সিদ্ধার্থ এমন একটা ছেলে যে শুধু নিজের প্রয়োজনটাই বুঝে, কারো কোনো আবেগ অনুভূতির তার কাছে কোনো মূল্য নেই। সিদ্ধার্থকে ফলো করতে করতে একদিন সে দেখতে পায় সিদ্ধার্থ একটি গাছের নিচে বসে কামাসূত্র নামের একটি বই পড়ছিল। তখনই তার মনে সেক্স করার জন্য ইচ্ছা জাগে। তখনই আশেপাশে তাকাতেই ইন্দুকে দেখতে পায় সে, আর ইন্দুর দিকে এগিয়ে আসছিল। তখনই এর মধ্যে একটি কাজের মাসি চলে আসে। সিদ্ধার্থ তখন সেই কাজের মাসির সাথে ইন্টিমেট হয়। সে এমন একটা ছেলে, নিজের চাহিদা পূরণ হলেই হলো, কখন কিভাবে সেটা হচ্ছে সেটার কোনো ম্যাটার করে না তার কাছে। সিদ্ধার্থ নিজের কাজ ছেড়ে রুম থেকে বাইরে আসলে ইন্দু তার উপর অনেক রাগ দেখায় আর প্রিন্সিপালের কাছে তার নামে কমপ্লেন করবে বলে ধমকি দেয়। কিন্তু এসব কথাতে সিদ্ধার্থ কোনো রেসপন্স করে না, সে যেন কারো পরোয়া করে না। তখনই এখানে একটা মেয়ে আসলে ইন্দু সিদ্ধার্থের সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করে। মেয়েটি তখন বলে ও এই কলেজটার মালিক, অর্থাৎ সিদ্ধার্থ এই কলেজের মালিক। এটা শুনে ইন্দু অনেক বেশি অবাক হয় যে এমন একটা ছেলে এই কলেজের মালিক হলো কিভাবে। তখন ইন্সপেক্টরের মনে একটি প্রশ্ন আসে যে সিদ্ধার্থ নিজের প্রয়োজন মেটানোর জন্য মেয়েগুলোকে ব্যবহার করে, তাহলে মেয়েগুলো কেন সিদ্ধার্থের কথাই রাজি হয়? তখনই এই বিষয়টির উত্তর দেয় তার কাজিন রাধা। সিদ্ধার্থ এমনভাবে কোনো কিছু চায় যে সেটা কেউ না করতে পারে না। একদিন সিদ্ধার্থের বাড়িতে তার বাবা মা ছিল না, আর সিদ্ধার্থ কামাসূত্র নামের বইটি পড়ার সময় তার মধ্যে ইন্টিমেট হওয়ার ইচ্ছা জাগে। তখন সে পাশে নিজের কাজিন রাধাকে দেখতে পায় আর তাকে গিয়ে ডাইরেক্ট ইন্টিমেট হওয়ার জন্য প্রস্তাব দেয়। রাধা প্রথমে না বললেও পরবর্তীতে সিদ্ধার্থকে না বলতে পারে না। সিদ্ধার্থ তখন বলে এটা শরীরের একটি ক্ষুধা, যেটা না মেটালে পরবর্তীতে ভয়াবহ আকার ধারণ করে, আর এটা নাকি শরীর ও মনের জন্য খুবই উপকারী, আর এটা এমন কোনো সম্পদ নয় যেটা নিজের হাজবেন্ড কিংবা ওয়াইফের জন্য সংরক্ষণ করতে হবে। এসব বিভিন্ন যুক্তি দেখিয়ে সে রাধাকে রাজি করিয়ে নেয় আর তারপর তারা ইন্টিমেট হয়। এদিকে বর্তমানে সিদ্ধার্থ ইন্দুর কলেজে পৌঁছে গিয়েছে। তখন সেখানে ইন্দুর ভাই সিদ্ধার্থকে দেখে খুবই বাজেভাবে পেটানোর এক পর্যায়ে সেখানে রাধা চলে আসে আর সিদ্ধার্থকে বাঁচিয়ে নিয়ে যায়। অন্যদিকে ইন্সপেক্টর ইন্দুর কাছে জিজ্ঞাসা করে এমন একটা ইমোশনলেস ছেলে কিভাবে ইন্দুর প্রেমে পড়ে। ইন্দু তখন বলে কলেজ র্যাঙ্কিংয়ে অনেক বছর যাবৎ সিদ্ধার্থ প্রথম হয়ে আসছে, কিন্তু এই বছর র্যাঙ্কিংয়ে তাদের দুজনের স্কোর ইকুয়াল এসেছিল, যার জন্য কমিটির জাজ তাদের দুজনকে লাইফ সম্পর্কে একটি স্পিচ দিতে বলে। সিদ্ধার্থ তখন নিজের স্পিচে শুধুমাত্র লজিকের ব্যাপারে বলতে থাকে, আর তার কাছে জীবন মানেই লজিক। যুক্তি দিয়ে সে নিজের জীবন পরিচালনা করে আর সবাইকে যুক্তি দিয়েই নিজের জীবন পরিচালনা করার উপদেশ দেয়। অন্যদিকে ইন্দু জীবনকে ভালোবাসতে বলে। তার মতে যুক্তি দিয়ে নয়, বরং আবেগ আর ভালোবাসা দিয়ে জীবনটাকে এনজয় করতে হয়। তখন জাজ সহ এখানকার সব দর্শকদের ইন্দুর স্পিচটি ভালো লাগে, তাই তারা ইন্দুকে উইনার ঘোষণা করে। কিন্তু এই বিষয়টি সিদ্ধার্থের কোনোভাবে ভালো লাগে না। ইন্দু তখন খুবই খুশি ছিল আর সবার সাথে নিজের খুশি ভাগ করে নিচ্ছিল, যেটা দেখে সিদ্ধার্থের অনেক বেশি খারাপ লেগেছিল। তাই সে ইন্দুকে বলে শুধুমাত্র একবার ভাগ্যের জোরে জিতেছ, এতে এত বেশি লাফালাফি করার কিছু নেই। ইন্দু তখন বলে আমি শুধুমাত্র একবার জিতেছি, কিন্তু আমি সেটাকেই এনজয় করছি, তোমার মতো জীবন্ত লাশ হয়ে বারবার জেতার ইচ্ছা আমার নেই। যেই কথাটা সিদ্ধার্থের মনে দাগ কেটে যায় আর সে রেগেমেগে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে নিজের রাগ মেটানোর জন্য বাড়ির কাজের মেয়েটির সাথে সে ইন্টিমেট হতে চায়। তখনই সেখানে তার মা চলে আসে আর সিদ্ধার্থের এমন অবস্থা দেখে তার মা অবাক হয়ে যায়। এদিকে সিদ্ধার্থ অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর নিজের মাথা নিচু করে ফেলে। তখনই সে বুঝতে পারে যে সে যেগুলো করেছে সবই ভুল ছিল, তাই সে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
সিদ্ধার্থ তখন রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে আর নিজের জীবন সম্পর্কে ভাবতে থাকে। এক পর্যায়ে তার অনেক বেশি ক্ষুধা লাগে, কিন্তু এবার সে গাছের লতাপাতা না খেয়ে একজন দোকানদারের কাছে খাবার চায়। কিন্তু তার কাছে টাকা না থাকায় দোকানদার তাকে খাবার দেয় না। তাই সে পাশেই দেখতে পায় কয়েকজন ভিখারি ডাস্টবিন থেকে পড়ে থাকা খাবার খাচ্ছে। তখন তাদের সাথে কাড়াকাড়ি করে সিদ্ধার্থ খাবার খায়। সিদ্ধার্থ তখন বুঝতে পারে যে জীবনে বেঁচে থাকার জন্য খাবার কতটা জরুরি। এরপর রাতে তার অনেক বেশি ঘুম আসে, কিন্তু এবার রাস্তাতে তার কিছুতেই ঘুম আসছিল না। এক পর্যায়ে সে বুঝতে পারে যে আরামদায়ক বিছানা আর ঘর মানুষের জন্য কতটা জরুরি। সে এক পর্যায়ে অনেক বেশি অতিষ্ঠ হয়ে যায়। তখনই তার কাছে একজন বাবা আসে আর বলে, তুমি এতদিন যুক্তি দিয়ে নিজের জীবন চালিয়েছ, এবার থেকে নিজের আবেগ দিয়ে তুমি জীবন চালাতে শুরু করো। মানুষকে ভালোবাসবে, তাহলে তুমি ভালোবাসা পাবে, আর এভাবেই তুমি নিজের জীবনটাকে এনজয় করতে পারবে। এরপর থেকে সিদ্ধার্থের মধ্যে আবেগ চলে আসে আর সেও নর্মাল মানুষদের মতো বিহেভ করতে শুরু করে। তখন সে নিজের বাড়িতে চলে যায় আর সকাল হতেই নিজের গেট আপ চেঞ্জ করে ফেলে, যেটা দেখে তার বাবা মা অনেক খুশি হয়, কারণ তার ছেলে বদলে গিয়েছে। এখন সে সবাইকে সম্মান করে আর সবার সাথে মিশে থাকে। কলেজে আসতেই ইন্দু সিদ্ধার্থের পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। সিদ্ধার্থ এখন সবার সাথে মিশে থাকে, ইন্দুর সাথেও সে বন্ধুত্ব করে। এক পর্যায়ে সিদ্ধার্থ ইন্দুকে ভালোবাসতেও শুরু করে। এরপরে একদিন বৃষ্টির মধ্যে সিদ্ধার্থ ইন্দুকে প্রপোজ করে আর ইন্দুও তাকে অ্যাকসেপ্ট করে নেয়, যার কারণে তারা কলেজ ক্যাম্পাসেই কিস করতে শুরু করে। এরপর তারা একসাথে অনেক বেশি সময় কাটায়। সিদ্ধার্থ ইন্দুকে তার কাজিন রাধার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা অনেকবার লং ড্রাইভে ঘুরতে যায় আর বিভিন্ন সময় একজন আরেকজনের অনেক বেশি কাছে চলে আসে। সিদ্ধার্থ আর ইন্দু অল্প সময়ের মধ্যে অনেকবার ইন্টিমেট হয়। লং ড্রাইভ থেকে ফিরে এসে সিদ্ধার্থ ইন্দুর ব্যাপারে তার বাবা মায়ের কাছে বলে। ইন্দুর কথা শুনতেই সিদ্ধার্থের বাবা মা অনেক খুশি হয় আর তাদের দুজনকে সারা জীবন একসাথে থাকার জন্য বলে, যেটা শুনে ইন্দুর প্রতি সিদ্ধার্থের ভালোবাসা আরও বেড়ে যায়। সিদ্ধার্থ তখন ইন্দুকেই তার সব কিছু ভাবতে শুরু করে। লাগামহীনভাবে তারা দুজন মেলামেশা করতে থাকে আর অসংখ্যবার নিজেদের মধ্যে ইন্টিমেট হয়। সিদ্ধার্থ তখন সবসময় ইন্দুর সাথেই থাকতে চাইতো আর ইন্দুকে নিয়েই সবসময় ভাবতে থাকতো। অন্যদিকে ইন্দু সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সিদ্ধার্থের এত বেশি ভালোবাসা তার লেখাপড়ার মধ্যে অনেক বেশি ক্ষতি করছিল। সিদ্ধার্থ সবসময় ইন্দুর পাশাপাশি থাকার চেষ্টা করত, আর যার কারণে ইন্দুর নিজের লেখাপড়ায় মনোযোগ দিতে পারছিল না। কিন্তু সিভিল সার্ভিস তার একটি স্বপ্ন ছিল, তাই সিদ্ধার্থকে কিছুদিনের জন্য নিজের থেকে দূরে থাকতে বলে সে। কিন্তু সিদ্ধার্থ সবসময়ই ইন্দুর কাছেই থাকতে চাইতো। এরপর একদিন সিদ্ধার্থ তার বাবা মায়ের সাথে বাড়িতে ছিল আর সিদ্ধার্থের মা সিদ্ধার্থকে বলে কবে সে ইন্দুর সাথে তাদের দেখা করাচ্ছে। সিদ্ধার্থ ইন্দুর ব্যাপারে এতটাই উৎসাহী ছিল যে তখনই তার বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়ে ইন্দুর বাড়িতে। কিন্তু ইন্দুর বাড়িতে আসতেই তারা দেখতে পায় যে ইন্দুর বাড়িতে তালা ঝুলছে। সিদ্ধার্থ তখন ভাবে যে ইন্দু হয়তো তার কাজিনের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য গিয়েছে। তখন সিদ্ধার্থ তার বাবা মাকে নিয়ে রাতের অন্ধকারে ইন্দুর কাজিনের বিয়েতে চলে আসে। তখন সিদ্ধার্থের গাড়ির গতি ধীরে ধীরে বেড়েই চলেছিল, যেটা দেখে সিদ্ধার্থের বাবা বুঝতে পারছিল যে সিদ্ধার্থ ইন্দুর প্রতি কতটা দুর্বল হয়ে পড়েছে। তাই নিজের ছেলেকে সে আবেগ কন্ট্রোল করার জন্য বলে, কিন্তু সিদ্ধার্থের আবেগ কোনোভাবেই কমার নয়। এরপর একদিন একটা বন্ধুর পার্টিতে গিয়ে গেম খেলে তারা একজন আরেকজনকে কিস করে, কিন্তু কিস করার এক পর্যায়ে সিদ্ধার্থ এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল যে সে তখনই সবার সামনে ইন্দুর সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কারণ সে ইন্দুর প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছে যে তার কোনো সেন্স কাজ করতো না। কিন্তু ইন্দু অনেক কন্ট্রোল করার চেষ্টা করলেও সিদ্ধার্থকে কন্ট্রোল করতে না পেরে এক পর্যায়ে সিদ্ধার্থকে একটি লাথি মেরে দেয় আর রাগ করে গাড়িতে গিয়ে বসে থাকে। সিদ্ধার্থ রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ইন্দু তাকে অ্যাভয়েড করতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল যে সিদ্ধার্থ এর আবেগ অনেক বেশি বেড়ে গিয়েছে আর সে এখন পর্যন্ত অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। সিদ্ধার্থের কাজিন রাধা তখন ইন্দুকে সিদ্ধার্থের ব্যাপারে বোঝাতে শুরু করে যে ইন্দুকে ভালোবেসেই সে সাধারণ জীবনে ফিরে এসেছে, এখন ইন্দুকে হারালে সে বেঁচে থাকতে পারবে না। এদিকে সিদ্ধার্থের বাবা মা একজন সাইকাইট্রিস্টের কাছে এসেছে, কারণ সিদ্ধার্থের পাগলামি দিন দিন বেড়েই চলেছে। সে এতটাই আবেগী হয়ে পড়েছে যে তার নিজের আবেগের উপর কোনো কন্ট্রোল নেই। সাইকাইট্রিস্ট এর কথা অনুযায়ী ইন্দু তখন সিদ্ধার্থকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। ইন্দু সিদ্ধার্থকে একটি শান্ত পরিবেশে ইয়োগা এবং বিভিন্ন আসন করিয়ে পৃথিবীটাকে নতুন করে চিনতে শেখায়
আস্তে আস্তে সিদ্ধার্থ নর্মাল মানুষের মতো ব্যবহার করতে শুরু করে। এরই মধ্যে ইন্দুর মায়ের ফোন আসে, কারণ পরের দিন সকালেই ইন্দুর সিভিল সার্ভিসের পরীক্ষা ছিল। তখনই তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তাতে গাড়ির বাইরে থেকে একজন বখাটে ছেলে ইন্দুকে টিস করছিল, যেটা দেখে সিদ্ধার্থ অনেক বেশি রেগে যায় আর তার গাড়ি দিয়ে ছেলেটির গাড়িতে ধাক্কা দিয়েছিল। ছেলেটি তখন এখানেই পড়ে যায়। ইন্দু তখন সিদ্ধার্থকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও সিদ্ধার্থ ইন্দুর কোনো কথাই শোনে না আর ছেলেটাকে খুব বাজেভাবে পেটাতে শুরু করে। তখন এখানে আরও অনেকগুলো গুন্ডা চলে আসে আর সিদ্ধার্থের সাথে তাদের বাজেভাবে লড়াই শুরু হয়। সিদ্ধার্থ তখন গুন্ডাগুলোকে মারার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু এই সুযোগে অন্য গুন্ডাগুলো ইন্দুর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এক পর্যায়ে সিদ্ধার্থ গুন্ডাগুলোর সাথে মারামারি করছিল, অন্যদিকে বাকি গুন্ডাগুলো ইন্দুকে রেপ করার চেষ্টা করছিল। ইন্দু তখন সিদ্ধার্থকে অনেকবার বাঁচানোর জন্য বললেও সিদ্ধার্থ তার কথায় কান দেয় না, বরং গুন্ডাগুলোকে সে পেটাতে থাকে। এক পর্যায়ে পুলিশ এসে তাদের সবাইকে থানায় তুলে নিয়ে যায়। আর যেহেতু পরের দিন সকাল পর্যন্ত ইন্দু জেলেই বন্দি ছিল, যার কারণে তার সিভিল সার্ভিসের পরীক্ষাটা দেওয়া হয় না। কিন্তু সিভিল সার্ভিস ইন্দুর জীবনের একটি স্বপ্ন ছিল, তাই সে সিদ্ধার্থের উপরে অনেক রেগে যায় আর জেল থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে যেতে শুরু করে। সিদ্ধার্থ তখন ইন্দুকে অনেক সরি বললেও ইন্দু সিদ্ধার্থকে কোনোভাবেই মেনে নেয় না আর সে রেগে গিয়ে সিদ্ধার্থকে একটি থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তুমি কোনোদিনও ভালো হবে না। আমি তোমাকে বারবার বলেছিলাম গুন্ডাগুলোর সাথে বাড়াবাড়ি না করার জন্য, কারণ আমার পরীক্ষা রয়েছে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তোমার জন্য আজ আমার স্বপ্ন ভেঙে গিয়েছে। আজকের পর তুমি আর কোনো দিন আমার সাথে দেখা করবে না, এমনকি আমার সামনেও আসবে না। তাই বলে সিদ্ধার্থকে ধাক্কা দিয়ে ইন্দু এখান থেকে বেরিয়ে যায়। এরপর সিন বর্তমানে দেখানো হয়। ইন্দু তখন অনেক কান্না করছিল। ইন্সপেক্টর তখন ইন্দুকে বলে, যা হয়েছে সেগুলো ভুলে যাও, সেগুলো তো আর কোনোভাবে ঠিক করা সম্ভব না। আর ইন্দুকে জিজ্ঞাসা করে যে সে সিদ্ধার্থকে এখনও ভালোবাসে কিনা, কিন্তু তখন এই কথার কোনো উত্তর ইন্দু দেয় না। অন্যদিকে সিদ্ধার্থ ইন্দুর প্রেমে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সব সময় ইন্দুর স্মৃতি নিয়েই সে ইন্দুকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু চাইলেও সে ইন্দুকে দেখতে পাচ্ছে না। ইন্সপেক্টর এক রাতে সিদ্ধার্থের কাছে আসে আর জিজ্ঞাসা করে যে তুমি এত রাতে এখানে কি করছো। সিদ্ধার্থ উত্তরে বলে, আমি আর কি করব, ইন্দু আমাকে আর ভালোবাসছে না আর জীবন আমাকে কষ্ট দিতে থামছে না, এমনকি আমি নিজের আবেগকে কন্ট্রোলও করতে পারছি না। ইন্দুকে আমি যদি না পাই তাহলে আমি মরেই যাব। পরের দিন আমরা দেখতে পাই যে সিদ্ধার্থ আত্মহত্যার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করছে না। তাই সে রাস্তাতে গাড়িগুলোকে ভাঙচুর করতে শুরু করে এবং যার তার সাথে মারামারি করতে শুরু করে। রাস্তায় সে জোরে জোরে ইন্দু ইন্দু বলে চিৎকার করছে। তখনই এখানে সিদ্ধার্থের বাবা মা চলে আসে আর সিদ্ধার্থের এই অবস্থা দেখে তারাও কান্না করতে শুরু করে। সিদ্ধার্থ এখন নিজের বাবা মায়ের কথা না শুনে পাগলের মতো ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে। তখনই এখানে ইন্দু আসে আর সিদ্ধার্থকে জড়িয়ে ধরে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সিদ্ধার্থ তখন ইন্দুর গলা টিপে ধরে আর বলে সে কোনোভাবেই তার ইন্দু হতে পারে না। তাই বলে সোজা গিয়ে একটি গাড়ির সামনে পড়ে। তখনই গাড়ির সাথে ধাক্কা লেগে সিদ্ধার্থের মৃত্যু হয়। সিদ্ধার্থ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে পাগল হয়ে গিয়েছিল। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আবেগ, বিবেক, ভালোবাসা, যুক্তি সব কিছুর ব্যালেন্স করে জীবনে বেঁচে থাকতে হয়, যেটা সিদ্ধার্থ নিজের জীবনে করতে পারেনি। আর এখানেই এই গল্পের শেষ হয়ে যায়।